হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো এনরিচ ইউর প্রিপারেশন। আমি পায়েল। আজকে তোমাদের একটা হিস্ট্রির একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসের টপিক হলো বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। ঠিক আছে, এটা অ্যানশিয়েন্ট হিস্ট্রির একটা পার্ট, একটা চ্যাপ্টার বলতে পারো। তো এই চ্যাপ্টারটা আজকে আমি শুরু করছি, তো তোমরা কন্টিনিউ করো পুরো ভিডিওটা। তো চ্যাপ্টারটা হয়তো পুরো ক্লাসটা হয়তো একটা ভিডিওতে কভার করা সম্ভব হবে না, তো দুটো পার্টে হয়তো যাবে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের উপর যা যা ডাউট থাকবে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চ্যাপ্টারটা হচ্ছে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে কেন বুদ্ধিজম আর জৈনিজমের জন্ম ইন্ডিয়াতে হলো। ঠিক আছে, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম ইন্ডিয়াতে কেন এলো, কারণটা কি? ঠিক আছে, তো কি কারণে বুদ্ধিজম জৈনিজমকে প্রমোট করা হয়েছিল? কারণ হলো ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের দ্বারা ডমিনেট হচ্ছিল। ঠিক আছে, সেই সময় দাঁড়িয়ে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের দ্বারা ডমিনেট হচ্ছিল। তো ক্ষত্রিয়রা মানতে পারছিল না, কারণ জানো তোমরা যে ক্ষত্রিয়রাই কিন্তু রাজা হতো। ঠিক আছে, তো যেহেতু যে রাজা হবে সে কি কখনো কারোর কথা শুনতে ইচ্ছুক হবে? সে সবসময় চাইবে যে আমি রাজা, মানে আমি সর্বেসর্বা, আমি সবাইকে শাসন করব, আমার কথা শুনবে। কিন্তু তখন সেই জিনিসটা না হয়ে রাদার কি হচ্ছিল, যে ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের কথা মানে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের কথা শুনতে বাধ্য হচ্ছিল। ঠিক আছে, যার জন্য কি বলা হয় যে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের দ্বারা ডমিনেট হচ্ছিল। ঠিক আছে, তো যেই কথাটা ক্ষত্রিয়রা কখনোই মানতে পারেনি, এটা একটা কারণ ছিল যে বৌদ্ধিজম আর জৈনিজমের উৎপত্তির। ঠিক আছে, এবার কি হলো, বৌদ্ধিজম আর জৈনিজমের ইন্ডিয়াতে আসার কারণ আরও একটা হলো, সেটা হলো ব্রাহ্মণরা কিন্তু বৈদিক যুগ থেকেই সাধারণ মানুষের ওপর ভীষণভাবে রুল করতো। ঠিক আছে, তো সাধারণ মানুষ ভীষণভাবে ব্রাহ্মণদের প্রতি এক্সস্টেড হয়ে পড়ে। কারণ হচ্ছে ব্রাহ্মণদের বিভিন্ন রকমের রুল ছিল, যে এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এই পুজো করতে হবে, ওই পুজো করতে হবে। তো এই রুলগুলো সাধারণ মানুষ কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছিল না। ঠিক আছে, তো কি হতো, ইভেন যদি এই পুজো করতো, এই পুজো করো, ওই পুজো করো, এগুলো যদি নাও করতো, সাধারণ মানুষকে ওরা ভয় দেখাতো। যে কারণে সাধারণ মানুষ ওদের আর মানে সাধারণ কথা হচ্ছে সেটা সহ্য করতে পারতো না। ঠিক আছে, সাধারণ মানুষ চাইছিল একটা অ্যাস্থেটিক লাইফ, একটা সিম্পল লাইফস্টাইল, যেটা ওরা চাইতো। ঠিক আছে, আর ব্রাহ্মণদের পুজো মানেই ছিল অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস। এবার অনেক মানুষ তখনকার দিনে ছিল যারা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ড্রি করে তাদের জীবিকা নির্বাহ করতো। ঠিক আছে, এবার তাদের পশুগুলো নিয়ে যদি অ্যানিম্যাল স্যাক্রিফাইসেস কাজে লাগানো হয়, অ্যানিম্যাল স্যাক্রিফাইস মানে হচ্ছে যে পশু বলি দেওয়া, যেগুলো পুজো আর্চাতে হয়ে থাকে, হ্যাঁ, সেগুলো যদি মানে সাধারণ মানুষের পশুগুলো নিয়ে যদি ওরকমভাবে অ্যানিম্যাল স্যাক্রিফাইসের কাজে লাগানো হয়, তো তারা বিভিন্নভাবে সাফার করতো। যে কারণে তাদের পুজো আর্চা বা তাদের নিয়ম কানুন কোনোটাই সাধারণভাবে মানে সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যে কারণে তারা চাইছিল যে অন্য কোনো একটা নতুন কোনো নবজাগরণ হোক বা নতুন কিছু আসুক তাদের লাইফে। তারা একটা সিম্পল অ্যাস্থেটিক লাইফ চাইছিল। ঠিক আছে, আর ঠিক সেই সময়ে গৌতম বুদ্ধ আর মহাবীরের উত্থান হয়। ঠিক আছে, মহাবীরকে আর গৌতম বুদ্ধকে আমরা আমাদের মাঝখানে পাই। ঠিক আছে, এরপর কি হয়, গৌতম বুদ্ধ, আমি কিন্তু এখন কজেস অফ অরিজিন, এই যে অরিজিনটা কেন হলো এগুলো নিয়ে, এইটা নিয়ে ডিটেলসটা আমি তোমাদের বলছি। তো তোমরা শোনো, আশা করছি তোমাদের সমস্ত কনসেপ্টটাই ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার দেখো, যখন গৌতম বুদ্ধ আর হচ্ছে মহাবীর আমাদের ইন্ডিয়াতে আসে, ঠিক আছে, গৌতম বুদ্ধ আর মহাবীর যখন ইন্ডিয়াতে আসে, তখন সেই সময় কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটা নবজাগরণ হয়েছিল বলতে পারো। ঠিক আছে, দেখো মডার্ন ইন্ডিয়াতেই যে এক মানে শুধুমাত্র নবজাগরণ হয়েছিল একবারই ইন্ডিয়াতে, তো সেটা কিন্তু আমরা বলতে পারি না। ঠিক আছে, ইন্ডিয়াতে তিনবার আমরা নর্মালি বলতে পারি নবজাগরণ হয়েছিল। ঠিক আছে, একটা অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে, একটা মিডিয়েভাল ইন্ডিয়াতে, আর একটা হচ্ছে মডার্ন ইন্ডিয়াতে। অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে কখন হয়েছে? অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে হচ্ছে বৌদ্ধিজম জৈনিজমের টাইম পিরিয়ডে। ঠিক আছে, যখন বৌদ্ধিজম জৈনিজমের উত্থান হয়। আর হচ্ছে মিডিয়াভেলে কখন হয়েছে? মিডিয়াভেলে হচ্ছে তোমার ভক্তিবাদ সুফিবাদ মুভমেন্ট যখন পড়বে তখন দেখতে পারবে ওটাকেও একটা বলা হয় রেনেসাঁস বা নবজাগরণের মধ্যে ধরা হয়। ঠিক আছে, এরপরে আবার কখন হয়েছে?
এরপরে আবার মডার্ন ইন্ডিয়াতে যখন সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, মানে যখন আমরা রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, আত্মারাম পাণ্ডুরঙ্গ এদের কথা যখন পড়বো, সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট যখন হবে, যখন ওই চ্যাপ্টারটা পড়বে, তখন ওইটাকেও কিন্তু রেনেসাসের মধ্যেই ধরা হয়, মানে ওটা অ্যাকচুয়ালি রেনেসাস, ঠিক আছে। তো আমরা কিন্তু রেনেসাস শুধুমাত্র মডার্ন ইন্ডিয়াতে যেটা হয়েছিল সেটাই কিন্তু আমরা ধরবো না, তো আমরা 3টে টাইম পিরিয়ডের রেনেসাসকেই ধরবো, ঠিক আছে। তো এই যখন বুদ্ধিজম জৈনিজম ইন্ডিয়াতে হচ্ছিল, মানে ইন্ডিয়াতে যখন উত্থান হচ্ছিল, ঠিক সে মানে কেন হলো, কারণ হচ্ছে ইন্ডিয়া অন্য বাইরের যেসব দেশে রেনেসাস হচ্ছিল সেগুলো দেখে ইন্সপায়ার হয়। বাইরের দেশে কোথায় হয়েছে, চায়নাতে হয়েছে, তারপরে হচ্ছে তোমার গ্রিসে হয়েছে, সেই সমস্ত দেশের রেনেসাসের কারণে উদ্বুদ্ধ হয় বা ইন্সপায়ার হয়, ঠিক আছে। এই কারণে সেই ওদের ইন্সপায়ারের কারণে ইন্ডিয়াতে রেনেসাসের প্রভাব আমরা দেখতে পারি, আর বৌদ্ধিজম জৈনিজমের উত্থান আমরা দেখতে পারি, ঠিক আছে। এরপরে যে পয়েন্টটাতে আমরা আসবো সেটাতে হচ্ছে গৌতম বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজম, ঠিক আছে। গৌতম বুদ্ধ অ্যান্ড বুদ্ধিজমের কি বলছে দেখো, দুটো পয়েন্ট লেখা আছে, একটা হচ্ছে ক্যানোনিক্যাল, একটা হচ্ছে নন ক্যানোনিক্যাল, ঠিক আছে। ক্যানোনিক্যাল টেক্সট আর একটা হচ্ছে নন ক্যানোনিক্যাল টেক্সট, এটা ক্যানোনিক্যাল টেক্সট হবে, ঠিক আছে। তো ক্যানোনিক্যাল টেক্সট আর নন ক্যানোনিক্যাল টেক্সটের মধ্যে ডিফারেন্সটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যানোনিক্যাল টেক্সট অ্যান্ড নন ক্যানোনিক্যাল টেক্সট। ক্যানোনিক্যাল টেক্সট হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক টু দ্য বুদ্ধাজ লাইফ, বুদ্ধার লাইফের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক থাকে, ঠিক আছে। বুদ্ধার মানে জীবনটা কেমনভাবে অতিবাহিত করেছে সেসব থেকে শুরু করে বিভিন্ন রকম বুদ্ধর জীবন কাহিনী এই ক্যানোনিক্যাল টেক্সটে, মানে জন্মের সমস্ত রকমের কাহিনী, ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত রকম কাহিনী এই ক্যানোনিক্যাল টেক্সটে আমরা পাবো, ঠিক আছে। এরপরে যে নন ক্যানোনিক্যাল টেক্সট আমরা পাচ্ছি, তো নন ক্যানোনিক্যাল টেক্সটে আমরা কি দেখতে পাই, নন ক্যানোনিক্যাল টেক্সটে আমরা দেখতে পাই বুদ্ধাজ ডক্ট্রিন বা বুদ্ধাজ অবজারভেশন, গৌতম বুদ্ধের কীরকম অবজারভেশন বা কী মতবাদ ছিল অ্যাবাউট বুদ্ধিজম, ঠিক আছে, সেই সমস্ত কিছু কথা, সেই সমস্ত কিছু ওনার উপদেশ আমরা দেখতে পাই এই নন ক্যানোনিক্যাল টেক্সটে, ঠিক আছে। তো ক্যানোনিক্যাল টেক্সট আর নন ক্যানোনিক্যাল টেক্সট তোমরা বুঝতে পারলে, এরপরে যাব আমরা নেক্সট পয়েন্টে। দেখো এরপরে এই আগে নিচের পয়েন্টটা আমি ডিসকাস করব, ঠিক আছে। এই রিজন ফর স্প্রেড অ্যান্ড পপুলারিটি, বৌদ্ধিজম অ্যান্ড জৈনিজমের এত স্প্রেড, এত পপুলারিটি কেন হয়েছিল ইন্ডিয়াতে বা আদার্স সমস্ত জায়গায়, সেটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো যে কারণগুলো বললাম প্রথমে, যে কজেস অফ অরিজিন বুদ্ধিজম আর জৈনিজমের, সেই কারণগুলো তো হবেই, সাথে সাথে আরও যেসব কারণগুলো হবে সেগুলো হচ্ছে সেই সময়ের রাজারা সেই সময় যারা রাজা ছিলেন, যেমন হচ্ছে তোমার বিম্বিসার, তারপরে অজাতশত্রু, তারপরে ছিল হচ্ছে কালাশোক, অশোক, ঠিক আছে। সমস্ত রকমের এই বিভিন্ন রকমের রাজাদের নাম আমরা পাবো হিস্ট্রি পড়তে গিয়ে। তো সেই সমস্ত রাজারাও কিন্তু এই বুদ্ধিজম জৈনিজমের পরে ছিল। কারণ কি, রাজারা কোন বংশের হয়, রাজারা ক্ষত্রিয় হয়, ঠিক আছে, রাজারা ক্ষত্রিয় ক্ল্যান, ঠিক আছে। আর হচ্ছে বুদ্ধিজম জৈনিজমের যারা দূত ছিল, মানে বুদ্ধিজমের কে গৌতম বুদ্ধা, আর জৈনিজমের মহাবীর জৈন, ঠিক আছে। তো এই দুজনই ছিলেন ক্ষত্রিয় ক্ল্যানের, ঠিক আছে। তো মানে এনারা ক্ষত্রিয় ক্ল্যানের হওয়ার কারণে আর রাজারাও ক্ষত্রিয় হওয়ার কারণে, তো কোথাও মনে হচ্ছিল যে ক্ষত্রিয়দের আমরা সাপোর্ট করি, রাজাদের মনে হচ্ছিল যে ব্রাহ্মণদের যে দেবদেবতা আছে তাদের সাপোর্ট করার তুলনায় বা ব্রাহ্মণদের সাপোর্ট করার তুলনায় আমরা যদি নিজেদের মানুষদের সাপোর্ট করি, তো সেটাতে বেশি আমাদের ধর্মটা আরও বেশি ফ্লারিশড হবে, ঠিক আছে। তো সেই কারণে সমস্ত রাজারাই কিন্তু বুদ্ধিজম আর জৈনিজমকে প্রমোট করতে থাকে, যেই কারণে সাধারণ মানুষেরও সেদিকে ঝোঁক বেশি দেখা যায়, ঠিক আছে। এরপরে আমরা কি দেখতে পাবো, এরপরে দেখতে পাবো লোকাল ল্যাঙ্গুয়েজ, আমি এখানে সাইড করে লিখছি, একটু দেখো তোমরা। এরপরে আমি কি দেখতে পাবো, লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ কেন লিখলাম, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা একটা পয়েন্ট। তো এটাতে কি হচ্ছে, ব্রাহ্মণত্বের ভাষা ছিল সংস্কৃত, ঠিক আছে, কিন্তু বুদ্ধিজম জৈনিজম সমস্ত মানে তোমার ডক্ট্রিন থেকে শুরু করে সমস্ত রকম লেকচার বা সমস্ত মানে ধর্মের ওদের মেন ভাষাই ছিল লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিন্তু ব্রাহ্মণত্বের যেসব ভাষা, ব্রাহ্মণদের যেসব দেবদেবীকে প্রমোট করতো বা তাদের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো সমস্তটাই সংস্কৃতে লেখা হয়েছিল, ঠিক আছে। আর সংস্কৃত পড়ার অধিকার ছিল শুধুমাত্র ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের। কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ মানে কি, মাদার টাং, সেই অঞ্চলের মানুষের মাদার টাং বা সেই অঞ্চলের মানুষরা যে মাতৃভাষাতে বুঝতো
যে মানে যে কথাতে ওরা বেশি সমস্তটা উপলব্ধি করতে পারতো, সেটাই হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই সমস্ত পিপলদের। তো লোকাল ল্যাঙ্গুয়েজ সেই সমস্ত ধর্মতে মানে বুদ্ধিজম আর জৈনিজমে লোকাল ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রেফার করা হয়, ঠিক আছে। তাদের সমস্ত ধর্মগ্রন্থ দেখবে তুমি পালি ভাষাতে লেখা, ঠিক আছে, কোনোটা প্রাকৃত ভাষাতে লেখা। তো যেই কারণে কিন্তু বুদ্ধিজম জৈনিজম আরও বেশি ফ্লারিশড হয়ে ওঠে, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজে সাধারণ মানুষের যাতে বোধগম্য হয় সেই কারণে কিন্তু তারা পালি ভাষায় ধর্মটাকে প্রমোট করতে থাকে। আর লোকাল ল্যাঙ্গুয়েজে ধর্ম প্রমোট করার কারণে তোমার হচ্ছে সাধারণ যেসব একদম লোয়ার কাস্ট পিপল যারা, তারাও সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে, আর হচ্ছে তারাও কিন্তু পড়তে পারে ধর্মগ্রন্থগুলো। আর ধর্ম জিনিসটা সবসময় একটা টাচি ব্যাপার হওয়া দরকার না। যদি আমরা ধর্মের জিনিসটা নাই বুঝতে পারলাম, তাহলে আমরা ধর্মটাকে ফিল করবো কী করে? ধর্মটা তো আগে ফিল করতে হবে। যদি আমরা সেই ল্যাঙ্গুয়েজটাই বুঝতে না পারলাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আজকে আমি তোমাদেরকে ইংলিশে সমস্ত কিছু নোটস বা এই যেগুলো লিখছি সেগুলো ইংলিশে লিখছি, ঠিক আছে, বা পয়েন্ট আউটগুলো ইংলিশে করছি, কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রাইব করছি বাংলাতে। তো আমি যদি ইংলিশে সমস্তটা ডেসক্রাইব করতাম, তো তোমাদের কিন্তু একটু হলেও বুঝতে কোথাও অসুবিধা হতো। যেহেতু আমি বাংলায় ডিসকাস করে দিচ্ছি, তাই জন্য তোমাদের কিন্তু অতটা অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু তোমাদের মাতৃভাষা কিন্তু বাংলা, ঠিক আছে। তো সেই রকমই ঠিক। তো তখনকার মানুষরা লোকাল ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রেফার করতো, ঠিক আছে। আর বুদ্ধিজম জৈনিজম কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজেই কিন্তু সমস্ত ধর্মটাকে এগিয়ে নিয়ে গেছে, যে কারণে সাধারণ মানুষের কিন্তু বেশি বোধগম্য হয়েছে। এরপরে আমরা আর একটা পয়েন্ট দেখতে পাই, সেটা হচ্ছে এই বুদ্ধিজম আর জৈনিজমে মানে ওমেনদের অ্যালাউ করা হতো, ঠিক আছে। ব্রাহ্মণত্বে বা যেসব আমরা বুদ্ধিজম জৈনিজমের আগে পর্যন্ত কিন্তু কখনোই দেখিনি ধর্মে মহিলাদের অ্যালাউ, কিন্তু এই বুদ্ধিজম জৈনিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ওমেনদের অ্যালাউ করা হতো ধর্মের সমস্ত কাজকর্মে, ঠিক আছে। তো সেই কারণেও আরও বেশি অ্যাকসেপ্টেন্স সবার মধ্যে বাড়ে, ঠিক আছে। তো এই কারণগুলোই ছিল মেন, যেটা হচ্ছে স্প্রেড আর পপুলারিটির মেন কারণগুলো, ঠিক আছে। এরপরে ক্যানোনিক্যাল আর নন ক্যানোনিক্যাল যে টেক্সটগুলোর কথা তোমাদের বললাম, সেগুলো আমি বলবো। কেন নন ক্যানোনিক্যাল টেক্সট কী কী আছে? নন ক্যানোনিক্যাল টেক্সট দেখো কী আছে। মিলিন্দ পান্হ, যেটা হচ্ছে মিনান্দার আর নাগসেনের মধ্যে দুজনের মধ্যে কথোপকথনের কথা লেখা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বিশুদ্ধি মাগা, এরপরে হচ্ছে দীপবংশ আর মহাবংশ, এটা পালি ল্যাঙ্গুয়েজে। মিলিন্দ পান্হটাও পালি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এরপরে হচ্ছে মহাবাস্তুটা এটাও কিন্তু একটা নন ক্যানোনিক্যাল টেক্সট। তো তোমরা নন ক্যানোনিক্যাল টেক্সটের নামগুলো একটা খাতায় নোট ডাউন করে নেবে, যাতে পড়ার সময় তোমাদের ইজি হয়, ঠিক আছে। দেখো বুদ্ধিজম আর জৈনিজম যে দেখলাম এত বেশি প্রমোট হয়েছিল ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে, ঠিক আছে, একটা টাইমের পর গিয়ে কিন্তু আমরা দেখতে পাই বুদ্ধিজম জৈনিজম হারিয়ে যায়। এখনও কিন্তু এত বেশি বুদ্ধিজম জৈনিজম এই বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু বেশি প্রমোট হয় না। কারণটা কি? আফটার মৌর্য, হ্যাঁ ঠিক আছে, মৌর্য বংশের যখন পতন হয়, তারপর যখন গুপ্তারা এন্ট্রি নেয়, মৌর্য বংশ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে তোমার ইন্ডিয়াতে বুদ্ধিজম আর জৈনিজমের অস্তিত্ব ছিল। কিন্তু আফটার মৌর্য যখন গুপ্তারা এন্ট্রি নিচ্ছে, গুপ্তারা কিন্তু ব্রাহ্মণবাদ ছিল, ঠিক আছে। তো ওরা বেশি ব্রাহ্মণত্বকে বেশি প্রমোট করতো, যে কারণে আবার কিন্তু যখন গুপ্তারা এন্ট্রি নিচ্ছে ইন্ডিয়াতে, তখন কিন্তু আবার বুদ্ধিজম জৈনিজম আবার অবলুপ্তির পথে চলে যাচ্ছে। তখন কিন্তু আবার কি হচ্ছে, বুদ্ধিজম আর জৈনিজম অবলুপ্তির পথে চলে যাচ্ছে, আর ব্রাহ্মণত্বই আবার ফিরে আসছে, ঠিক আছে। তো মৌর্য বংশে আমরা দেখতে পাবো যে মৌর্যরাই বা কেন বেশি প্রমোট করেছিল, কারণ মৌর্যরা ছিল লো কাস্ট পিপল, ঠিক আছে। আর আমরা সবসময় জানি যে লো কাস্ট পিপলরা কিন্তু সবসময় হায়ার কাস্টের পিপলদের দ্বারা অত্যাচারিত ও বঞ্চিত হয়ে এসছে আমাদের ইন্ডিয়াতে। এবার মৌর্যরা ছিল লো কাস্ট পিপল, ঠিক আছে, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব এরকম ধরনের কিছু ছিল, ঠিক আছে। এবার সেই কারণে কিন্তু ওরা ব্রাহ্মণদের বেশি প্রমোট না করে রাদার কি হতো, বুদ্ধিজম আর জৈনিজমকে বেশি প্রমোট করতে থাকে, যে কারণে আমরা দেখতে পাবো যে মৌর্য বংশের যারা রাজা ছিলেন, যেমন চন্দ্রগুপ্ত, তারপরে দেখতে পাবো বিন্দুসার, তারপরে দেখতে পাবো অশোক। এরা কিন্তু ব্রাহ্মণত্বকে প্রমোট না করে, ঠিক আছে, কি করলো চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিল, জৈনিজমকে
বিন্দুসার কিন্তু আজীবক, ঠিক আছে। অশোক বুদ্ধিজম। এরা কিন্তু সবাই হিন্দু ধর্মের লোক ছিল, কিন্তু তারপরেও কিন্তু এরা এই মানে এক একজন এক এক রকম ধর্মকে প্রমোট করেছিল, ঠিক আছে। তো এখানে একটা গল্প বলে রাখি, সেটা হচ্ছে জৈনিজম আর আজীবক এই দুটো কিন্তু জৈনিজমের কে ছিল? মহাবীর জৈন আমরা জানি, আর আজীবিকার কিন্তু মাক্কালি পুত্র গোশল, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো জৈনিজমের মহাবীর আর আজীবিকার হচ্ছে মাক্কালি পুত্র গোশল কিন্তু একসঙ্গেই এনারা দুজন ধ্যান করা শুরু করেছিলেন, ঠিক আছে। কিন্তু ধ্যান করতে করতে আফটার 5 to 6 ইয়ার এনারা দুজনে কিন্তু আলাদা আলাদা মত প্রকাশ করেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুজনের মধ্যে কন্ট্রোভার্সি হয় একটা, হ্যাঁ, দিয়ে তারপরে মহাবীর জৈন আর মাক্কালিপুত্র গোশল ডিসাইড করে যে ওনারা দুজন আলাদা মানে সেপারেট হয়ে যাবেন এবং দুজনে দুটো আলাদা রকমের ধর্ম প্রমোট করবেন। তাই জন্য মহাবীর জৈন জৈনিজমকে প্রমোট করে আর মাক্কালিপুত্র গোশল কিন্তু আজীবক ধর্মকে প্রমোট করে। তো এটা একটা ডিফারেন্ট স্টোরি, তো জাস্ট বলে দিলাম এখানে। তো এরপরে কি হয়, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক একজন এক একটা ধর্মকে প্রমোট করতে থাকে, ঠিক আছে। এরপর মৌর্য সাম্রাজ্যের পর যখন গুপ্তা পিরিয়ড ঢুকছে, গুপ্তা পিরিয়ডে যখন এন্ট্রি হচ্ছে, তখন কিন্তু আবার ব্রাহ্মণিজমে আমরা ফিরে যেতে থাকি, ঠিক আছে। তো এইগুলো ছিল এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট। এরপরে বেশিরভাগই কিন্তু এই চ্যাপ্টারের সবটাই মুখস্থর জায়গা। তো আমি এরপর কিছু কিছু পয়েন্ট নোট ডাউন করে দেবো। দেখো, ডেমো ক্লাসে তো সমস্ত কিছুটা বলা যায় না, যতটা সম্ভব আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমরাও প্লিজ কোঅপারেট করো আর পুরো ভিডিওটা দেখো, তোমাদেরই উপকার হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্রিপিটক, ঠিক আছে। ত্রিপিটকটা কি? বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ, হ্যাঁ। ত্রিপিটক কথাটা কিন্তু একটা সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে। ত্রিপিটক কথাটা একটা সংস্কৃত ওয়ার্ড, কিন্তু ত্রিপিটক রচিত হয়েছিল পালি ল্যাঙ্গুয়েজে। ত্রিপিটক যে তিনটে পিটক, ত্রিপিটক কথাটার মানে হচ্ছে তিনটে পিটক বা 3 বাস্কেট, ঠিক আছে, 3 বাস্কেট। তো ত্রিপিটকের মধ্যে কি কি আমরা পাই সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা পাবো হচ্ছে সুত্ত পিটক, এরপরে পাবো হচ্ছে বিনয় পিটক, এরপরে পাবো হচ্ছে অভিধর্ম পিটক। তো এগুলোর মেন কনসেপ্ট কি? সুত্ত পিটকের মেন কনসেপ্ট হলো, দেখো, সুত্ত পিটকের মেন কনসেপ্ট হলো কনভেনশনাল টিচিং। কনভেনশনাল টিচিং কথাটার মানে কি? কনভেনশনাল টিচিং কথাটার মানে হচ্ছে গৌতম বুদ্ধ বুদ্ধিজম সম্বন্ধে যেই কনসেপ্টটা দিয়ে গেছে, ঠিক আছে, বুদ্ধিজম সম্বন্ধে মেন কনসেপ্ট যেটা দিয়ে গেছে সেটাই কনভেনশনাল, মানে চিরাচরিত যে টিচিং বা চিরাচরিত যে শিক্ষাটা আছে সেটাই হচ্ছে সুত্ত পিটকের মধ্যে লেখা আছে। এরপরে আসছি বিনয় পিটকে। বিনয় পিটকে কি আছে? বিনয় পিটকে হচ্ছে ডিসিপ্লিনারি কোড, ঠিক আছে, আমাদের সাধারণ মানুষের কীরকমভাবে লাইফ লিড করা উচিত, একজন যদি আমরা বৌদ্ধ ধর্মের অন্তর্গত হয়ে থাকি বা বৌদ্ধ ধর্ম যদি অ্যাডপ্ট করে থাকি, কীভাবে সাধারণ মানুষের জীবন নির্বাহ করা উচিত, বা একজন মঙ্ক বা নানের বৌদ্ধিজমের ক্ষেত্রে কীভাবে জীবনটা নির্বাহ করা উচিত, জীবন অতিবাহিত করা উচিত, সেটাই কিন্তু লেখা আছে বিনয় পিটকে। এরপরে আসছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটকে কি হয়? মোরাল সাইকোলজি কিন্তু আছে অভিধর্ম পিটকে। অভিধর্ম পিটকে কি দেখতে পাচ্ছি তাহলে? মোরাল সাইকোলজি, আমাদের নীতিগত শিক্ষা কি হওয়া উচিত, আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই যে বোধ জ্ঞান, এটাই কিন্তু আছে অভিধর্ম পিটকে, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাবো লাইফ অফ বুদ্ধা, যে পয়েন্টটা আমি এরপর ডিসকাস করব সেটা হচ্ছে লাইফ অফ বুদ্ধা। লাইফ অফ বুদ্ধা, ঠিক আছে। দেখো, গৌতম বুদ্ধের আমরা যেটা অরিজিনাল নাম সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি? সিদ্ধার্থ, ঠিক আছে। গৌতম বুদ্ধের জন্ম হয় 563 BCE, 563 BCE, ঠিক আছে, মানে 563 BC-তে গৌতম বুদ্ধের জন্ম হয়। গৌতম বুদ্ধের আরও আদার্স নাম ছিল, সেটা হচ্ছে তথাগত, তারপরে ছিল শাক্যমুনি। কেন শাক্যমুনি বলা হতো? কারণ হচ্ছে উনি শাক্য বংশের, মানে ওনার যে বংশটা ছিল সেই বংশের নাম ছিল শাক্য ক্ল্যান বা শাক্য বংশ, যার জন্য ওনাকে বলা হতো শাক্যমুনি, ঠিক আছে।
এরপর ওনার জন্ম হয় বৈশাখী পূর্ণিমাতে, বৈশাখী পূর্ণিমার দিন বা বৈশাখ মাসে যে পূর্ণিমা হয় সেই দিনে ওনার জন্ম হয়। ওনার বাবার নাম ছিল হচ্ছে শুদ্ধোধন। আমি জাস্ট এগুলো বলে যাচ্ছি, তোমরা এগুলো সমস্ত বইতেই পেয়ে যাবে। আর আমি যেই বইটা ফলো করি সেটা হচ্ছে পুনাম দালাল। আমি সমস্ত কিছু যেগুলো তোমাদের পড়াচ্ছি সেগুলো কিন্তু সব পুনাম দালাল ভাইয়ার বইটাতে আছে। তোমরা কিন্তু ওই বইটা যদি দেখো তাহলে কিন্তু আমার পড়ানোর সাথে অনেকটাই মিল পাবে, ঠিক আছে? অনেকটা নয়, পুরোটাই মিল পাবে, কারণ ওই বই থেকেই আমি কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে? তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ওনার বাবার নাম দেখতে পাবো শুদ্ধোধন, শুদ্ধোধন, ঠিক আছে? মাদারের নাম হচ্ছে মহামায়া, যিনি হচ্ছে প্রিন্সেস অফ কোশাল, কোশাল রাজ্যের রাজকুমারী ছিলেন, ঠিক আছে? এরপরে দেখতে পাবো ওনার স্টেপ মাদার বা সৎ মা যিনি ছিলেন তিনি হচ্ছে গৌতমী। গৌতমীর থেকেই ওনার নাম হয় গৌতম বা গৌতম বুদ্ধা, ঠিক আছে? ওনার ওয়াইফ ছিলেন ইয়াশোধারা আর ওনার ছেলে ছিলেন রাহুল। ওনার সাথে ওনার ওয়াইফের বিবাহ হয় 16 বছর বয়সে। যখন বিবাহ হয় তারপরে একটা ছেলে জন্মগ্রহণ করে। তারপরে যখন পুত্র সন্তান জন্মগ্রহণের পর উনি 29 বছর বয়সে এসে রিয়েলাইজ করেন যে সংসার ওনার জন্য নয়, ঠিক আছে? সংসার ধর্মের জন্য ওনার জন্মগ্রহণ হয়নি, উনি আদার্স কোনো কাজ বা আদার্স কোনো কিছুর জন্য ওনার জন্ম হয়েছে। যে কারণে তিনি সেই সময় ওনার চ্যারিয়ট আর ওনার ঘোড়া নিয়ে গৃহত্যাগ করেন। চ্যারিয়ট মানে কি? রথ, যেটার নাম ছিল হচ্ছে ছান্না, আর হচ্ছে ঘোড়া যেটার নাম ছিল হচ্ছে কন্টাকা, ঠিক আছে? এই দুটো নিয়ে উনি গৃহত্যাগ করেন। ওনার এই গৃহত্যাগ করার ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ বা গ্রেট রিনাউন্সিয়েশন, ঠিক আছে? মহাভিনিষ্ক্রমণ আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানটা একটু মুছে দিলাম। মহাভিনিষ্ক্রমণ বা গ্রেট রিনাউন্সিয়েশন, ঠিক আছে? গ্রেট রিনাউন্সিয়েশন, ঠিক আছে? ওনার গৃহত্যাগের ঘটনাকে বলা হয় গ্রেট রিনাউন্সিয়েশন বা মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে? এরপর উনি ওয়ান্ডারিং করতে থাকেন, মানে হচ্ছে চারিদিকে হন্যে হয়ে ঘুরতে থাকেন যে কোথায় গেলে উনি অ্যাকচুয়াল মোক্ষ লাভ করবেন বা মোক্ষ পাবেন, ঠিক আছে? এরপর তিনি দুজন টিচারের সাহচর্যে আসেন, সেটা হচ্ছে একজন হচ্ছে আলার কালমা, আলার কালমা কালামা, আর একজন হচ্ছে উডাক্কা রামাপুত্রা, ঠিক আছে? এই দুজন টিচারের সাহচর্যে উনি আসেন। এরপর ওনাদের থেকে শিক্ষা গ্রহণ করে তিনি 5 জনকে ওনার যে শিক্ষাটা গ্রহণ করেছিলেন সেটা উনি বর্ণনা করতে থাকেন, যেটাকে বলা হয় ফার্স্ট সারমন। যেটা কোথায় হয়েছিল? ফার্স্ট সারমন হয়েছিল তোমার ডিয়ার পার্ক, ঠিক আছে? ডিয়ার পার্ক, যেটা হচ্ছে সারনাথ, ঠিক আছে? যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে? সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এরপর 80 বছর বয়সে এরপর উনি নির্বাণ লাভ করেন বা এনলাইটমেন্ট হন, যেটা কোথায় হয়? গয়া বা যেটা নাম হয় এখন বৌদ্ধ গয়া। যেহেতু গৌতম বুদ্ধ ওখানে নির্বাণ লাভ করেছিলেন তাই জন্য গৌতম বুদ্ধের নাম অনুসারে ওই জায়গাটার নাম হয় বৌদ্ধ গয়া, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাবো ওই জায়গাটা কোথায় আছে? বোধগয়া জায়গাটা হচ্ছে বিহারে, ঠিক আছে? আর উনি কোথায় বসে নির্বাণ লাভ করেছিলেন? সেটা হচ্ছে পিপল গাছের নিচে বা অসত্য গাছের নিচে, যেটাকে আমরা বাংলায় বলি অসত্য, সেটাই হচ্ছে পিপল গাছ, ঠিক আছে? রুবেল্লাতে নিরঞ্জনা রিভারের পাশে, ঠিক আছে? নিরঞ্জনা রিভারের পাশে বসে তিনি কিন্তু ওই নির্বাণ লাভ করেছিলেন, যার পর থেকে ওই গাছটার নাম হয়ে যায় বোধি ট্রি। যে এই গাছটার নাম কি হয়ে যায়? বোধি ট্রি, ঠিক আছে? তো এরপর উনি ফার্স্ট সারমনের কথা তোমাদেরকে বলেই দিলাম, ঠিক আছে? যেটা সারনাথে হয়। এরপর উনি মহাপরিনির্বাণ বা ওনার যে মৃত্যুটাকে বলা হয় মহাপরিনির্বাণ, ঠিক আছে? 80 বছর বয়সে উনি মহাপরিনির্বাণ লাভ করেন, যেটা হচ্ছে কুশীনগর মল্লতে, ঠিক আছে? আর ওনার জন্ম হয়েছিল লুম্বিনী, যেটা হচ্ছে এখন নেপালে অবস্থিত, ঠিক আছে? আর ওনার মৃত্যু কোথায় হয়? মৃত্যু হয় হচ্ছে তোমার কুশিনারা বা কুশিনারা, যেটা হচ্ছে মল্ল যে জনপদ আছে সেই জনপদের অন্তর্গত, ঠিক আছে? এরপর কয়েকটা আমরা সাইন পাবো, সেটা হচ্ছে লোটাস বা বুল। লোটাস বা বুলের দ্বারা কি বোঝানো হয়? লোটাস বা বুল
লোটাস অ্যান্ড বুলের দ্বারা কি বোঝানো হয়, সেটা হচ্ছে বার্থ বোঝানো হয়, গৌতম বুদ্ধের বার্থকে বোঝানো হয়, গৌতম বুদ্ধের বার্থকে বোঝানো হয় লোটাস আর বুলের দ্বারা, ঠিক আছে। এরপরে হর্সের দ্বারা কি বোঝানো হয়, হর্সের দ্বারা বোঝানো হয় হর্সের দ্বারা কি বোঝানো হয়, হর্সের দ্বারা বোঝানো হয় রিনাউন্সিয়েশন বা গৃহত্যাগের যে ঘটনাটা বা গল্পটা বললাম সেটা কিন্তু, হ্যাঁ, রিনাউন্সিয়েশন, ঠিক আছে। কেন ঘোড়ার দ্বারা বোঝানো হয়, কারণ হচ্ছে ঘোড়া নিয়ে আর হচ্ছে চ্যারিয়েট নিয়েই উনি গৃহত্যাগ করেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাবো, এরপরে কি দেখতে পাবো, এরপরে দেখতে পাবো বোধি ট্রি, বোধি ট্রির দ্বারা আমরা কি জানতে পারি, মহাবোধি বা উনি যে মানে নির্বাণ লাভ করেছিলেন বা এনলাইটমেন্ট হয়েছিল সেটা কিন্তু বোধি ট্রির দ্বারা বোঝানো হয়। এরপর আমরা দেখতে পাবো ধর্মচক্র প্রবর্তন বলেও একটা সাইন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট সারমন। এরপরে দেখতে পাবো ফুটপ্রিন্টটা হচ্ছে মহাপরিনির্বাণ মানে কি, মৃত্যু বললাম। তো ফুটপ্রিন্টের দ্বারা যেমন আমরা কেউ এখনো দেখবে মারা গেলে তো আমরা কারোর পায়ের ছাপ নিয়ে রাখি, তো সেরকমই হচ্ছে ওনার ফুটপ্রিন্টের দ্বারা বোঝানো হয়েছিল হচ্ছে মহাপরিনির্বাণ। দেখো এই যেসব সাইনগুলো আমি বললাম এগুলো সবই বইয়ে পাবে, তো সাইনগুলো কিন্তু খুব হুবহু মুখস্থ করবে, কারণ এই সাইনগুলো তুলে তুলে কিন্তু কোশ্চেন আসে এক্সামে, ঠিক আছে। তো কোনোটাই কিন্তু যেগুলো আমি বলছি প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আর প্রচণ্ড হট টপিক এটা WBCS এর পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। এটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু কখনোই স্কিপ করবে না, ভালো করে যেসব পয়েন্টগুলো বললাম ভালো করে পড়বে, কনসেপ্ট সমস্তটা বুঝিয়ে দিয়েছি, তো খুব ভালো করে যত্ন নিয়ে পড়বে চ্যাপ্টারটা। এরপরে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে ডকট্রিন অফ বুদ্ধিজম বা বুদ্ধিজমের কি মতবাদ ছিল সেটা কিন্তু আমরা পাবো এই পরের পয়েন্টটাতে। সেটা হচ্ছে প্রথমেই দেখবে আছে পুনাম দালাল ধাইয়ার বইটাতে, সেটা হচ্ছে আরিয়া সত্যানি বা আরিয়া সত্যানি, ঠিক আছে, 4 নোবেল ট্রুথ যেটাকে বলে, ঠিক আছে। 4 নোবেল ট্রুথ কি কি, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ বা 8 ফোল্ড পাথ যেটা আছে, অষ্টাঙ্গিক মার্গের কথা আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি, তো অষ্টাঙ্গিক মার্গের কথা আছে। তারপরে আছে মিডিল পাথ, তারপরে আছে সোশ্যাল কোড অফ কন্ডাক্ট, 4 নম্বরে আছে হচ্ছে অ্যাটেনমেন্ট অফ নিব্বানা বা নির্বাণা, ঠিক আছে। এবার 8 ফোল্ড পাথ কি কি, 8 ফোল্ড পাথ বা অষ্টাঙ্গিক মার্গ কি কি, 1 নম্বর হচ্ছে রাইট ভিশন, ঠিক আছে, 1 নম্বর কি আছে, রাইট ভিশন, রাইট ভিশন 1 নম্বর হচ্ছে রাইট ভিশন, যেটা হচ্ছে সম্যক দৃষ্টি, যেটাকে বাংলায় বলা হবে সম্যক দৃষ্টি। তো ভিশন মানে কিন্তু শুধুমাত্র এখানে দেখা নয়, ঠিক আছে, শুধুমাত্র মনুষ্য চোখ দিয়ে দেখা নয়, উপলব্ধি করা, জিনিসগুলোকে খুব ভালোভাবে উপলব্ধি করাকে বলা হবে রাইট ভিশন। তারপরে পরের পয়েন্টে আছে, এই পেনটার কালি শেষ হয়ে গেছে, অন্য পেন দিয়ে লিখে দাঁড়াও। তারপরের পয়েন্টে আছে দেখো রাইট থট বা রাইট অ্যাটিটিউড, ঠিক আছে, রাইট থট, কোনো কিছু সম্বন্ধে আমাদের ঠিকঠাক চিন্তাভাবনা রাখতে হবে বা ঠিকঠাক আমাদের মনোবৃত্তি রাখতে হবে বা ভালো আমাদের অ্যাটিটিউড করতে হবে, ঠিক আছে। এরপরে কি আছে, রাইট স্পিচ, রাইট স্পিচ, আমাদের ভালো কথা বলতে হবে, ভালো কথা বললেই আমরা ভালো জিনিস ভাবতে পারবো, ঠিক আছে। এরপরে হচ্ছে রাইট অ্যাকশন, রাইট অ্যাকশন, রাইট অ্যাকশন, আমাদের কি করণীয়, অ্যাকশন বলতে কি কাজ, মানে সম্যক কর্ম বা কাজ, কি কাজ আমাদের করা উচিত, ঠিক আছে। সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করবে, আর হচ্ছে বুদ্ধিজমের যারা মঙ্ক আর নান আছে তারা কিভাবে জীবনযাপন করবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো রাইট অ্যাকশনে কি বলা হয়েছে, ডু নট কমিট ভায়োলেন্স, হিংসাত্মক মনোভাব না রাখা, ডু নট কোফট দ্য প্রপার্টি অফ আদার্স, কোনো অন্যের প্রপার্টির ওপর বা অন্যের সম্পত্তির ওপর কখনো লোভ না রাখা, ঠিক আছে। এর পরের পয়েন্ট আছে ডু নট ইন্ডালজ ইন দ্য করাপ্ট প্র্যাকটিসে সেন্সুয়াল বিহেভিয়ার, ঠিক আছে, কোনো বাজে কর্মে বা কোনো সেন্সুয়াল কোনো বিহেভিয়ারে লিপ্ত না হওয়া, ঠিক আছে। এরপরে আছে ডু নট স্পিক আ লাই, ঠিক আছে, কখনো কোনো মিথ্যাচার না করা বা মিথ্যে কথা না বলা। তারপরের পয়েন্ট আছে ডু নট ইউজ ইনটক্সিক্যান্ট, যেগুলো খেলে আমাদের শরীরে বিষাক্ত কোনো দ্রব্য ঢোকে, যেমন অ্যালকোহল, তারপরে হচ্ছে তোমার স্মোক করা, এগুলো খেলে তো অ্যাকচুয়ালি আমাদের শরীরে মানে টক্সিক হয়ে যায়, তো এগুলো যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করা, এগুলোই বলছে, ঠিক আছে। মঙ্ক অ্যান্ড ন্যানের ক্ষেত্রে কি বলছে, যে দুপুরবেলার পর তোমাকে সমস্ত খাবারটাকেই
বর্জন করতে হবে। তারপরে বলা হয়েছে যে অ্যাবস্টেন ফ্রম ডান্সিং, মিউজিক অ্যান্ড আদার এন্টারটেনমেন্ট। সমস্ত রকম ডান্সিং, মিউজিক বা সমস্ত রকম যেগুলো আছে মানে এন্টারটেনমেন্ট কোনো কিছু তাদের করা যাবে না। ইভেন তাদের বলা হয়েছিল যে হচ্ছে লাক্সারিয়াস কোনো বেড ইউজ করতে পারবে না। সাধারণ ন্যূনতম বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটাই তুমি করতে পারবে, আদার্স তুমি কখনোই জীবনটাকে লাক্সারিয়াস করতে পারবে না। এরপরে আমরা এদিকে 4টে পয়েন্ট দেখলাম, তো আমরা 8 ফোল্ড পার্ট করছিলাম। তো 4 নম্বরের পরে 5 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে রাইট লাইভলিহুড। রাইট লাইভলিহুড মানে সঠিকভাবে জীবনযাপন করা। তারপর হচ্ছে রাইট এফর্ট অ্যান্ড রাইট এনার্জি। আমরা যেসব কাজে নিজেদের এফর্ট দিচ্ছি সেটা যেন সঠিক হয়, ঠিক আছে। রাইট এফর্ট বা হচ্ছে এনার্জি, যে কাজে নিজেদের এফর্ট দিচ্ছি সেটা যেন সঠিক হয়, সঠিক কাজে যেন আমরা এফর্ট দিই, মানে ভুলভাল কাজকর্মে যেন আমরা নিজেদের এফর্টটা না নষ্ট করি, ঠিক আছে। এবার হচ্ছে মাইন্ডফুলনেস আর অ্যাওয়ারনেস। আমাদের সমস্ত রকমের অ্যাওয়ারনেস থাকা দরকার, সমস্ত বিষয়ে বা জ্ঞান থাকা দরকার। এরপর হচ্ছে রাইট কনসেন্ট্রেশন বা মেডিটেশন। এই সমস্ত মানে জি নম্বরে যেটা বলে দিলাম আর লিখছি না, সেটা হচ্ছে। তারপরে 8 নম্বরটা, মানে এটা 7 নম্বর ছিল, 8 নম্বরটা মানে এই 7টা তুমি যদি প্রপার ফলো করতে পারো, 8 নম্বরটা বলছে এমনিতেই নাকি তুমি পেয়ে যাবে, মানে মানে আলটিমেটলি তুমি মোক্ষের পথে চলে যাবে, ঠিক আছে। যেটা হচ্ছে মানে বুদ্ধার আলটিমেট গোল ছিল যে আলটিমেটলি কি লাভ করতে হবে, আমাদের মোক্ষ লাভ করতে হবে, ঠিক আছে। এটা ছিল বুদ্ধিজমের ডক্ট্রিন অফ বুদ্ধিজম, ঠিক আছে। এরপরে তোমরা দেখবে বইয়ে বুদ্ধিস্ট কাউন্সিলের একটা চার্ট পাবে, সেই চার্টটা কিন্তু হুবহু যা আছে মুখস্থ করতে হবে, কেন ওই চার্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওই চার্টটা থেকে প্রচুর বার কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসছে, বিসিএস প্রিলিমস বলো, মেন্স বলো, প্রচুর বার পরীক্ষায় কোশ্চেন এসছে। তো ওই চার্টটা কিন্তু হুবহু যা আছে মুখস্থ তোমাদের করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখবো, আমি জাস্ট বলে দিচ্ছি যেহেতু এখানে বোঝানোর কিছু নেই, তো সেরকমভাবে অতটা বেশি টাইম নিচ্ছি না, তো আমি নর্মালি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট কাউন্সিল দেখবো আমরা 483 বিসিইতে হয়েছিল। ফার্স্ট কাউন্সিল কবে হয়েছিল? 483 বিসিতে। যেটা হয়েছিল হচ্ছে রাজগৃহতে, করেছিল হচ্ছে অজাতশত্রু, আর প্রেসিডেন্ট ছিল হচ্ছে মহাকাশ্যপ। এরপরে আমরা আসবো সেকেন্ড কাউন্সিল হচ্ছে কবে হয়েছিল? ঠিক এর পাক্কা 100 বছরের মাথায়, সেটা হচ্ছে 383 বিসিই। এটাও কিন্তু বিসিই, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড কাউন্সিল হয়েছিল। যেটা হয়েছিল হচ্ছে বৈশালীতে, সেকেন্ড কাউন্সিল হয়েছিল বৈশালীতে। কে করেছিল? কালাশোক করেছিল। প্রেসিডেন্ট কে ছিল? সবকামি, ঠিক আছে। এগুলো সিগনিফিকেন্সগুলো আছে, সিগনিফিকেন্সগুলো তোমরা পড়ে নেবে, আশা করছি বুঝতে পারবে, ঠিক আছে। যদি কোনো কনফিউশন থাকে এই ক্লাসটা নিয়ে, যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যাপ্টার থেকে হেল্প পেলে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে কিন্তু আরও বিভিন্ন রকম ক্লাস নিয়ে আসবো, তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি আরও বিভিন্ন রকমের অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য চ্যাপ্টারের ওপর ক্লাস নিয়ে আসবো, একমাত্র তোমাদের ডিমান্ডে। তোমরা যদি ডিমান্ড করো অবশ্যই আমি নেক্সট টাইম ক্লাস নিয়ে আসবো। তো তোমরা কন্টিনিউ করো পুরো ভিডিওটা, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার একদমই নতুন চ্যানেল, ঠিক আছে। তো তোমরা সাবস্ক্রাইব করলে বা ভালো ভালো কমেন্ট করলে আমি কিন্তু প্রচণ্ড মোটিভেট হই, ঠিক আছে। তো চলো বলা যাক, থার্ড কাউন্সিল কবে হয়েছিল? থার্ড কাউন্সিল হয়েছিল 250 বিসিইতে, ঠিক আছে। আর ফোর্থ কাউন্সিল হয়েছিল, একমাত্র ফোর্থ কাউন্সিলই কিন্তু এডিতে হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি এডিই, ঠিক আছে। থার্ডটা হয়েছিল হচ্ছে পাটলিপুত্রতে, যেটা করেছিল হচ্ছে অশোক, ঠিক আছে। আর হচ্ছে যে এটার প্রেসিডেন্ট ছিল, থার্ড কাউন্সিলের প্রেসিডেন্ট ছিল হচ্ছে তীর্ষ। ফোর্থ কাউন্সিল হয়েছিল কাশ্মীর, বা অনেকে জলন্ধরও বলে, কাশ্মীর জলন্ধরের মধ্যে একটু কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে। আর এটা করেছিল হচ্ছে কনিষ্ক। তারপরে এটার প্রেসিডেন্ট ছিল হচ্ছে বসুমিত্র, ঠিক আছে। এরপরে বুদ্ধিজম আর জৈনিজমের 3টে ভাগ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে হীনযান, মহাযান আর হচ্ছে বজ্রযান। এই তিনটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেটা আমরা এবার দেখবো, ঠিক আছে। দেখো, হীনযান আর মহাযানের মধ্যে আগে আমরা দেখব, সেটা হচ্ছে মহাযান। দেখো,
লিখে নিয়েছি আমি হীনযান, মহাযান আর বজ্রযান। ঠিক আছে, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা দেখব। ঠিক আছে, তো হীনযানটা হচ্ছে ওল্ডার ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ওল্ডার ভার্সন, ওল্ডার। এইটা হচ্ছে নিউ ভার্সন, আর এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ। ঠিক আছে, ডিফারেন্ট, এটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, পুরোটাই ডিফারেন্ট। এটা সম্বন্ধে আমি বলবো। প্রথমে আমি আগে মহাযান আর হীনযানটা বলবো। ঠিক আছে, তো তোমরা দেখো এরপরে কি হয়েছে, হীনযান আর হীনযানটা কিন্তু ছিল অর্থোডক্স মেন্টালিটি। ঠিক আছে, মানে হীনযানে কি হয়েছিল, গৌতম বুদ্ধ যা যা বলে গেছিল অক্ষরে অক্ষরে সব, মানে হীনযানরা যারা, হীনযানদের ফলোয়ার যারা ছিল হীনযানটার, সেটা হচ্ছে সেই সমস্ত মানুষরা গৌতম বুদ্ধ যা যা বলে গেছিল সেটা কিন্তু অক্ষরে অক্ষরে ওরা পালন করতো। ঠিক আছে, ওরা কিন্তু গৌতম বুদ্ধকে কখনোই দেবতা হিসেবে দেখতো না। মহাযানরা কিন্তু গৌতম বুদ্ধকে দেবতা হিসেবে দেখতো এবং তারা কিন্তু দেবতার মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি করে দেবতা হিসেবে তাকে পুজো করতো। কিন্তু হীনযানরা কিন্তু গৌতম বুদ্ধকে মানুষ রূপে সবসময় দেখে এসেছে এবং মানুষ রূপেই ট্রিট করে এসেছে এবং ওনাকে কিন্তু সেই চোখেই তারা দেখতো। আর মহাযানরা কিন্তু ওনাকে সবসময় দেবতা হিসেবে ট্রিট করে এসেছে। ঠিক আছে, তার ফলে কি হয়, মানে মহাযানরা কিন্তু গৌতম বুদ্ধের যে থিওরি ছিল, যেটা হচ্ছে ব্রাহ্মণত্বকে ফলো করা যাবে না, ব্রাহ্মণদের কি ছিল যে মূর্তি পূজা এগুলো ছিল, এই সব ব্যাপারগুলো আছে ব্রাহ্মণত্বে, কিন্তু মহাযানরা আলটিমেটলি কিন্তু সেই দিকেই চলে যায়। কারণ হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি তারা পুজো করতে থাকে, যে কারণে কিন্তু মহাযানরা আলটিমেটলি ব্রাহ্মণত্বকে একটু একটু হলেও প্রমোট করতে থাকে। ঠিক আছে, আর হীনযানরা কি হয়, হীনযানরা কিন্তু গৌতম বুদ্ধের পুরো হুবহু যা বলে গেছিলো সেটাই কিন্তু ওরা ফলো করে। হীনযানরা হচ্ছে পালি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। মহাযানরা যারা ছিল তারা কিন্তু সংস্কৃত। এবার সংস্কৃত কাদের ভাষা বলেছি আমি, সংস্কৃত বলেছি ব্রাহ্মণত্বের ভাষা, আর ওরা সবসময় কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। তো পালি ভাষা থেকে সরে এসে মহাযানরা কিন্তু আলটিমেটলি সংস্কৃতে ঢুকে পড়ে, যার ফলে কিন্তু এই দিক থেকেও দেখতে গেলে ওরা কিন্তু ব্রাহ্মণত্বটাকেই আবার কিন্তু প্রমোট করতে শুরু করছে। এরপরে আমরা দেখতে পাবো হীনযান আর মহাযান। হীনযানটা কে প্রমোট করে, হীনযানটা প্রমোট করে হচ্ছে অশোক। হীনযানটা প্রমোট করে কে, অশোককে আমরা প্রমোট করতে দেখতে পাবো। ঠিক আছে, আর হচ্ছে যে কোথায় কোথায় প্রমোট হয় সেটা হচ্ছে শ্রীলঙ্কা, মায়ানমার, মানে সাউথের দিকটা, ভারতের সাউথের দিকটা, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড এইসব অঞ্চলে। আর মহাযানটা কে প্রমোট করে, কনিষ্ক, হর্ষবর্ধন, এনারা এইসব রাজারা প্রমোট করে। কোথায় হয়, চায়না, জাপান এইসব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো মহাযানের প্রমোট। ঠিক আছে, আর এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে বজ্রযান। বজ্রযানটা বললাম আমি পুরোটাই ডিফারেন্ট। ঠিক আছে, এর হীনযানে কিন্তু আর একটাও জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে হীনযানটাকে কিন্তু আর এক নামেও বলা হয়, সেটা হচ্ছে থেরাবাদ। থেরাবাদা। ঠিক আছে, থেরাবাদা। এরপরে বজ্রযান আসছে। বজ্রযানটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট। বজ্রযানটা কি হয়, বজ্রযানটা হয় হচ্ছে মানে ম্যাজিক্যাল চান্স, মানে তন্ত্র সাধনার যেসব জিনিসপত্রগুলো লাগে সেইগুলো হচ্ছে বজ্রযানে আমরা দেখতে পাই। মানে অ্যাকচুয়ালি ম্যাজিক্যাল চান্স বা হচ্ছে তন্ত্র মন্ত্রের যে সেগমেন্টটা ছিল বৌদ্ধ ধর্মের, সেটা হচ্ছে বজ্রযান। এইটা কোথায় প্রমোট হয় এই জিনিসটা, সেটা হচ্ছে বেঙ্গল, বিহার, তিবেত, নেপাল, ভুটান এইসব জায়গায় কিন্তু এটা প্রমোট হয়। আর দালাই লামা যিনি ছিলেন এই ধর্মটাকে, মানে দালাই লামা এই বজ্রযানেরই অন্তর্গত। তিনি কোথা থেকে বিলং করতেন, তিনি হচ্ছে তিবেত থেকে বিলং করতেন। ঠিক আছে, তো বুদ্ধিজমের যে সমস্ত কনসেপ্টগুলো ছিল সেই সমস্ত কনসেপ্ট কিন্তু আমি এই ভিডিওটাতে কমপ্লিট করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা প্রচণ্ড হেল্পফুল হবে তোমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে, কারণ আমি সমস্তটাই ধরে ধরে বুঝিয়েছি, সমস্তটাই ভেঙে ভেঙে বুঝিয়েছি। যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, কোথাও কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে প্রচণ্ড ভালো লাগে। আমি কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই দিই খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব আমার হয় তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার, আমি কিন্তু তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যদি পড়ানো ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হেল্পফুল লেগেছে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাংক ইউ।